কিরে সুমন, এভাবে বসে আছিস কেন? ভালো লাগছে না রে নয়ন, হাতে কোনো টাকা পয়সা নেই। এত বৃষ্টির মধ্যেও বাবা কাজের খোঁজে বেরিয়েছে। যদি আমি কিছু উপার্জন করতে পারতাম। চল চল, আমরা জঙ্গলে যাই। জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে। ওই পুকুরটাতে না বুনো হাঁস থাকে। আমরা বুনো হাঁস ধরে বাজারে বিক্রি করব। কি যে বলিস, কোনো হাঁস ধরা কি এত সহজ নাকি? আরে পোকারাম, বৃষ্টিতে ভিজলে বুনো হাঁস আর উঠতে পারে না, বুঝেছিস? আর সেই সুযোগে আমরা বুনো হাঁসগুলোকে ধরে ফেলবো। চল তাহলে। ওই দেখ দেখ, চারটা বুনো হাঁস রে। সব হাঁসগুলো হয়তো উড়ে গেছে। আর এই হাঁসগুলো পাখা ভিজে বাড়ি হয়ে গেছে, যার কারণে এরা আর উঠতে পারছে না। ধর ধর, ওই হাঁস দুটোকে তুই ধর, আর আমি এ দুটোকে ধরি। হ্যাঁ হ্যাঁ, ধর ধর দেখি, ধর ধর। এই 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 তো ধরে ফেলেছি। আরে আরে, বৃষ্টিতে তো বুনো হাঁস ধরা একদমই সহজ, দেখলি তো? চল, এবার তাহলে আমরা বাজারে গিয়ে বিক্রি করি। কালু, কালু, শোন, এদিকে আয়। আগে জমিদার মশাই, আমি এক্ষুনি আসছি। বলুন বলুন জমিদার মশাই। বাইরে তো বৃষ্টি হচ্ছে, একটু খিচুড়ি আর মাংস রান্না কর। বৃষ্টি দেখলে খিচুড়ি আর মাংস খেতে খুব ইচ্ছে করে। কিন্তু জমিদার বাবু, মাংস তো সব শেষ হয়ে গেছে। তাহলে আমি খিচুড়ি কি দিয়ে বানাবো? ও, তা চল দেখি, ছাতাটা নে। আর ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না, বাইরে গিয়ে মাংস কিনে আনি। ঠিক আছে জমিদার বাবু, চলুন চলুন তাহলে। এ কি বাবারা, তোমরা এই বনহাঁস কোথায় পেলে? আর কি করেই বা ধরলে? জমিদার বাবু, এই বুনো হাঁসগুলো আমরা জঙ্গলে গিয়ে ধরেছি। এই বনহাঁস ধরা কি চারটেখানি কথা? আমি তো অনেক চেষ্টা করেছি, তবুও এই বনহাঁস ধরতে পারি না। বেটা হাঁসগুলো যে এত চালাক যে ধরতেই পারি না। আর তোমরা তো দেখছি খুব সহজেই বনহাঁস ধরে ফেলেছো। তা বাবারা, তা কত করে বেচবে তোমাদের হাঁস? আপনি আমাদের জমিদার বাবু, আপনার কাছে কি করে দাম চাই? আপনি চাইলে এমনিতেও নিয়ে যেতে পারবেন এই হাঁস। বাহ বাহ, আমি তোমাদের কথায় অনেক খুশি হয়েছি। এই নাও 20,000 টাকা। তোমরা দুজন মিলে ভাগ করে নিও। 20,000 টাকা? আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু। দাও দাও দেখি, হাঁসগুলো কালুর হাতে দাও। নয়ন, তোকে অনেক ধন্যবাদ রে। তোর জন্য এতগুলো টাকা উপার্জন করতে পারলাম। এই 10,000 টাকা দিয়ে আমাদের 5-6 মাস অনেক ভালোভাবে কেটে যাবে, আর মা বাবাও অনেক খুশি হবে। এই সুমন, চল এখন আমরা বাড়িতে যাই। দাঁড়া দাঁড়া, আমার বাবা মাংস আর খিচুড়ি খেতে চেয়েছিল। একটা মুরগি আর কিছু ডাল কিনে নিয়ে বাড়ি যাই। এই যে দাদা, মুরগি কত করে? একটা মুরগির দাম 100 টাকা করে। আমাকে একটা মুরগি দাও আর 20 টাকার ডাল দাও। অনেকক্ষণ থেকে ভিজছি আমরা। যা নয়ন, এখন বাড়ি যা তুই। মা, এই নাও। সেই কখন বেরিয়েছিস? চিন্তায় মরে যাচ্ছিলাম রে বাবা। আর এসব তুই কোথায় পেলি? মা, আমি নয়নের সাথে কোনো হাঁস ধরতে গিয়েছিলাম, আর সেটা বিক্রি করতে গেছিলাম বাজারে। জমিদার মশাই
10,000 করে টাকা দিল আমাদের, দিয়ে হাঁস কিনে নিল। বাহ, এ তো ভালো খবর। তুই এত বড় হলি কবে রে বাবা? তোর জন্য আজ আমরা মাংস খিচুড়ি খেতে পারবো রে বাবা। অনেক করে কাজ খুঁজলাম, তবুও একটা কাজ খুঁজে পেলাম না। চিন্তা করিস না তো, উপরওয়ালা ঠিক একটা না একটা ব্যবস্থা করেই দিবে। এই নাও গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস। আরে আরে, এসব তুমি কোথায় পেলে, আর কে আনলো এসব? এই নাও বাবা, এখানে 9,880 টাকা আছে। তোমার ছেলে বড় হয়েছে গো, বড় হয়েছে। কোনো হাঁস ধরে জমিদারের কাছে বিক্রি করেছে, তাই আজ ভালো মন্দ খেতে পারছি। এতগুলো টাকা তো আমি 5-6 মাসেও উপার্জন করতে পারি না রে বাবা। আর তুই কি না একদিনই এতগুলো টাকা উপার্জন করে আনলি? হ্যাঁ বাবা, নয়ন আমাকে নিয়ে জঙ্গলে গেছিল, আর সেখানে আমরা বনো হাঁস ধরি, আর তারপর বাজারে নিয়ে যাই বিক্রি করতে। জমিদার বাবু 4টা হাঁসের দাম 20,000 টাকা দিয়েছে। সেই টাকা দিয়েই আমি মুরগি কিনেছি। ভালো করেছি না বাবা? তুই তো সব টাকাই আমায় দিয়ে দিলি রে বাবা। আমার টাকা লাগবে না বাবা, তুমি এখন থেকে খিচুড়ি আর মাংস মন ভরে খেও। তুই একদিন অনেক বড় হবি রে বাবা, এটা যে আমি এখনই বুঝতে পারছি। দেখো দেখো কমলা, একদিন আমার ছেলে অনেক বড় হবে, অনেক টাকার মালিক হবে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমাদের ছেলে সত্যি অনেক বড় হবে। তোমরা শুধু আমার জন্য দোয়া করো। কমলা, দাও দাও, খিচুড়ি আর মাংস দাও। আজ আমরা বাপ বেটা মিলে পেট ভরে খিচুড়ি আর মাংস খাবো। আপনি বাড়িতেই থাকুন, আমি দেখছি ওর বাবাকে পাই কিনা। এসব বলে মিনা সেখান থেকে চলে যেতে থাকে। আর কিছু দূর যেতেই ঝুমার মায়ের সঙ্গে তার দেখা হয়। আরে মিনা ভাবি যে, তা এদিকে কোথায় যাচ্ছ? আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। মেয়েটা সেই সকাল বেলা বের হয়েছে, এখনো বাড়ি ফেরেনি। তা ভাবি, ঝুমা বুঝি এখনো তোমাদের বাড়িতেই আছে? আরে ভাবি, ওরা তো সেই কখন বনের শেষ মাথায় ওই কুড়ে ঘরের কাছে আম কুড়োতে গেছে। হায় হায়, এসব আপনি কি বলছেন? ওই কুড়ে ঘরে তো একটা রাক্ষসী থাকে। হায় সৃষ্টিকর্তা, কে জানে এখন ওরা কি অবস্থায় আছে। ওদেরকে তুমি রক্ষা করো। চলো ভাবি, তাড়াতাড়ি ওখানে যে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। মেয়েটাই যে আমার সব, কেন যে ওকে আমি যেতে দিলাম। হায় ঈশ্বর, তুমি ওদেরকে রক্ষা করো, রক্ষা করো। এসব বলে তারা যেতে থাকে। আর ওদিকে রুমা আর ঝুমা রাক্ষসীর কুড়ে ঘরের পাশে আম গাছ থেকে একটা লাঠি দিয়ে আম পাড়তে থাকে আর বলতে থাকে, দেখেছিস ঝুমা, এই গাছে কত পাকা পাকা আম। আমার তো মনে হয় এখানে কেউ আসে না। যদি আসতো তাহলে কি আর এই গাছে এত পাকা পাকা আম থাকতো? আমরা এরপর থেকে এই গাছ থেকে আম পেড়ে নিয়ে যাব। রুমা যখন এসব কথা ঝুমাকে বলছিল, তখনই হঠাৎ করে কুড়ে ঘর থেকে এক বিকট হাসি শব্দ আসে। বাহ, এখানে তো দেখছি জোড়া দুটি মেয়ে, আর এদের বয়স তো মনে হচ্ছে একেবারে 12 বছর। এদেরকে আমি বলির শিকার বানাবো। আরে রুমা, এভাবে হেসে হেসে বলির কথা কে কাকে বলছে, আর কে বা কথা
পারছি না। রুমা, কোনো ভূত নয় তো আবার? আমার কিন্তু ভীষণ ভয় করছে। চল রুমা, আমরা এখান থেকে চলে যাই। জায়গাটাও কেমন জানি ভুতুড়ে ভুতুড়ে মনে হচ্ছে। ঝুমা, আমার তো মনে হচ্ছে ওই ঘরটা থেকে এমন আওয়াজ আসছে। ঝুমা, তুই একদম ভয় করিস না। চল ঘরের ভিতর গিয়ে দেখি, হতেও তো পারে আমরা ভুল শুনেছি। ওরে মূর্খের দল, যা শুনেছিস একদম ঠিক শুনেছিস। আয় আমার কাছে আয়। এই কথা বলে রাক্ষসী ঘরের দরজা দিয়ে তার ইয়া লম্বা হাত বের করে আর ঝুমাকে ধরে ঘরের ভেতরে টেনে নেয়। আমাকে ছেড়ে দাও রুমা, আমাকে বাঁচা। ছেড়ে দাও রুমা, বাঁচা আমাকে। ইয়াল্লাহ, এটা কি সর্বনাশ হলো! ওই লম্বা হাত যে এই ঝুমাকে ভেতরে নিয়ে গেল। ঝুমা, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বাঁচাতে পারলাম না। এখানে আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এসব কথা বলে রুমা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর তার মা মিনাকে সব কথা খুলে বলে। রুমার সব কথা ঝুমার মা রূপা শুনে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে, ওই রাক্ষসী আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওই রাক্ষসী এই গ্রামের কাউকেই বাঁচতে দেবে না। তোমরা কিছু একটা করো, ওই রাক্ষসীকে বিনাশ করার একটা উপায় বের করো। হায় 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 রে, কত করে বললাম ওই কুড়ে ঘরের কাছে যেন না যায়। আমার কথা তো এবার সত্যি হলো। ওই রাক্ষসীর মৃত্যু এতটা সহজে হবে না, তাকে বুদ্ধি খাটিয়ে মারতে হবে। কিন্তু মা, এমন কে আছে যে ওই রাক্ষসীর সাথে লড়বে? গ্রামের কেউই তো ওই কুড়ে ঘরের কাছে যাওয়ার সাহস পায় না। তাহলে ওর সাথে লড়াইটা করবে কে? ওই সৃষ্টিকর্তাই জানে এই গ্রামের মানুষ ওই রাক্ষসীর হাত থেকে নিজেকে কবে রক্ষা করতে পারবে। আমার যে আর কিছুই ভালো লাগছে না। এসব বলে মিনা সেখান থেকে ঘরে চলে যায়। এইভাবেই কেটে যায় সেই দিনটি। পরের দিন রহিম নামে এক কৃষক তার গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে ওই কুড়ে ঘরের কাছে যায় আর তখনই রাক্ষসী মানুষের উপস্থিতি পেয়ে বলতে থাকে, খাও মাও খাও, মানুষ মানুষ গন্ধ পাও। আমি তো মানুষের গন্ধ পাচ্ছি। মানুষই তো। আরে বাহ, আবার দেখছি নাদুস নুদুস একটা গরু আছে। আহা, কত বছর হলো কোনো প্রাণীর মাংস খাই না। আগে এই গরুটাকে খেয়ে নে, তারপর ওই মানুষটাকে খাবো। এসব বলে রাক্ষসী তার লম্বা হাত ঘর থেকে বের করে আর গরুটাকে ধরে ফেলে। রাক্ষসীর এত লম্বা হাত দেখে রহিম ভয়ে ভয়ে বলে, ওরে বাবা, এই হাতটা তো দেখছি আমার গরুটাকে নিয়ে যাচ্ছে। গ্রামের অনেকের কাছে শুনেছি এখানে এক রাক্ষসী বাস করে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি এই গরুর দুধ বিক্রি করে যে আমার সংসার চলে। এ আমার কি হয়ে গেল? আমার গরু। কিরে, তোর গরুর জন্য বড্ড মায়া হচ্ছে, তাই না? তোর জীবনের জন্য বুঝি তোর কোনো মায়া হচ্ছে না? তোর গরু তো আমার পেটে চলে গেছে, এবার তুই আমার পেটে যাবি। রাক্ষসীর কথা শুনে রহিম সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর গ্রামের এক সাধু বাবার কাছে যায়। সাধু বাবা সব কথা শুনে রহিমকে বলে, হক মাওলা, ওই রাক্ষসীকে মারা আমার একার পক্ষে সম্ভব না। ওই রাক্ষসীকে মারতে হলে আমার তোমারই সাহায্য লাগবে। সাধু বাবা, আমি সাহায্য করব আপনাকে। আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে আমাকে। ওই রাক্ষসীকে মারার জন্য আমি সবকিছু করতে পারি সাধু বাবা। বলুন, আপনি বলুন আমাকে কি করতে হবে।
তাহলে শোন বাছা, আমাকে এক বোতল ত্রিমোহনার পানি আর একটি ধারালো ছুরি জোগাড় করে দে। তারপর বাকিটা যা করার আমি করব। ঠিক আছে সাধু বাবা, আমি এক্ষুনি ত্রিমোহনার পানি আর ধারালো অস্ত্র নিয়ে আসছি। এই কথা বলে রহিম সেখান থেকে চলে যায়। আর রাত হতেই রহিম সাধু বাবাকে এক বোতল ত্রিমোহনার পানি আর একটি ছুরি এনে দেয়। শোন বাছা, আমি এগুলো নিয়ে ওই কুড়ো ঘরের কাছে যাচ্ছি। তুমি আমার সঙ্গে একটা হারিকেন নিয়ে চলো। এরপর তারা ওই কুড়ে ঘরের কাছে যেতে থাকে। এক সময় তারা ওই কুড়ে ঘরের কাছে চলে আসে। তখন সাধু বাবা রহিমকে বলে, শোনো বাছা, এবার তুমি এখানেই থাকো। হারিকেনের আলো দেখলে রাক্ষসী হয়তো টের পেয়ে যাবে আমি ওখানে একাই যাচ্ছি। ঠিক আছে সাধু বাবা, আপনি সাবধানে যায়েন, আমি বরং এখানে আছি, সুযোগ বুঝে আমি আপনার কাছে যাব। এরপর সাধু বাবা কুড়ে ঘরের সামনে যায় আর রাক্ষসীকে বলে, ও মামি, ও মামি, তোমার জন্য আমার মা বেলের শরবত দিয়ে পাঠালো যে তুমি নাকি বেলের শরবত খেতে খুব পছন্দ করো। এত বছর পর এই মাসির কথা বুঝি তোর মনে পড়লো? তা বাছা, আমি তোকে কেমন করে বিশ্বাস করব যে তুই আমার বোনের ছেলে? তুই যদি আমার বোনের ছেলে হোস, তাহলে তুই তোর বড় বড় হাতের নখ দেখা দেখি। আচ্ছা ঠিক আছে মাসি, এই দেখো তবে আমার হাতের বড় বড় নখ। এসব বলে সাধু ঘাস খুঁজতে বিভিন্ন জায়গায় যেতে হয়। হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই বলেছিস, তোকেও তো তোর পেট ভরাতে হয়। আচ্ছা, তবুও তুই আমার কথা মাথায় রাখিস, বেশি দূরে ঘাস খেতে যাস নে, আমার যে তোকে খুঁজতে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি তোমার কথা মনে রাখবো। এই নে, তোকে আমি ভুসি মাখিয়ে দিচ্ছি, এখন চট করে তুই ভুসিগুলো খেয়ে নে তো। হিরে ঝন্টু, আজকে আমরা বনের দিকে যাচ্ছি কেন? আমরা তো ঘুরে বেড়াবো মানুষের বাড়ির আশেপাশে, আমরা এখানে কেন? আরে বোকা, আগের বার ধরা পড়ে গণপিটুনি খাওয়ার কথা তোর মনে নেই? কি বলিস তুই? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। শুধু তাই নয় রে, পিঠের যে চামড়া উঠে গেছে সে দাগও এখনো শরীরে আছে। তাহলে তুই কোন সাহসে এখনো মানুষের বাড়ির আশেপাশে চুরি করার কথা ভাবছিস? আমি তো এটাই বুঝতে পারছি না রে। আমাদের মতো চোরদের তো ধর্মই একটা, আমরা চুরি করব আর ভাগ্য খারাপ হলে ধরাও পড়ব, আবার চুরি করব। তোর মাথা এভাবে ধরা পড়তে থাকলে যে গানটা আর আস্ত থাকবে না রে, দেখবি মরে পড়ে থাকতে হবে। তা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু আমরা এ বনের ভিতরে যাচ্ছি কেন? শোন, আমি শুনেছি এই বনের গভীরে এক পুরী থাকে, তার একটা নাদুস নুদুস ছাগল আছে। হ্যাঁ রে, আমরা কি সেই ছাগল চুরি করব? আহা, একদম তুই ঠিক ধরেছিস রে, আমরা এখন ওই ছাগলটাই চুরি করতে যাচ্ছি। আর এটাও শুনেছি পুরীর সঙ্গে কেউই থাকে না রে, পুরী তার বাড়িতে একা থাকে। এটা তো আরো ভালো, আমাদের ছাগলটা চুরি করতে একদম সহজ হবে। তবে ঝন্টু, আমার একটা কথা রে। আহা, বল বল দেখি তাড়াতাড়ি। সত্যি শুনেছিস যে একটা বুড়ি বনের গভীরে থাকে? না মানে বলছিলাম, পেতনিও তো হতে পারে। আমি অনেক আগে শুনেছিলাম পেতনিরা বুড়ি হয়ে বনে বনে ঘুরে বেড়ায়। ওই শালা আর একটা ফালতু কথা বললে
আমি তোকে সত্যি সত্যি পেতনি ধরিয়ে দেবো, তারপর বুঝবি রে পেতনি না বুড়ি। আহ, রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম আর কি। কোনো কথা না রে। তারপর তারা হাঁটতে হাঁটতে বনের গভীরে বুড়ির কুড়ে ঘরের কাছে যায়। আরে আরে, এই মাছটা তো দেখছি ডাঙায় চলে এসেছে। একে পানিতে না রাখলে আবার মরে যেতে পারে। এই কথা বলে বুড়ি মাছটাকে ডাঙ্গা থেকে পানিতে রেখে দেয়। তারপর বাড়িতে যেতে থাকে। আর ওইদিকে আরে আরে, ওই দেখ, ওই বুড়ির বাড়ির আশেপাশে কেউ নেই। আমরা এই ছাগলটাকে এখন নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। রানী, কোথায় রে তুই? তোকে না আমি বেঁধে রেখে তোর জন্য ঘাস তুলতে গেলাম, তুই এই সুযোগে আবার কোথায় গেলি? রানী রে, ফিরে আয়। এইগুলো বলতে বলতে বুড়ি তার ছাগলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার ছাগলকে খুঁজে পায় না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমার রানীকে মনে হয় কোনো চোর চুরি করে নিয়ে গেছে, তাহলে এতদিনে ওকে আমি পেয়ে যেতাম। এখন তো বাড়িতে কোনো দুধও নেই, যা খেয়ে বা বিক্রি করে নিজের পেট চালাতে পারবো। এমন সময় পুকুর থেকে একটা মাছ উঠে আসে। কেঁদো না বুড়িমা, কেঁদো না। তুমি কে? আমি মাছ, জাদুকরি মাছ। মনে আছে একদিন তুমি আমার জান বাঁচিয়েছিলে? আমি তোমার জান বাঁচিয়েছিলাম? ও হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, আমি সেই মাছ। তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছো, আমারও তো দায়িত্ব আছে বিপদে তোমার পাশে দাঁড়ানো। এখন বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমার বাড়িতে কোনো খাবারের দানা নেই। আমার একটা ছাগল ছিল, সেই ছাগলটাও কে বা কারা চুরি করে নিয়ে গেছে। তাই পেট চালানোর মতো আমার আর কোনো পথ নেই। আচ্ছা ঠিক আছে, এই নাও। আমি তোমাকে অনেকগুলো স্বর্ণের মুদ্রা দিলাম। এই স্বর্ণের মুদ্রা দিয়ে তুমি যে কোনো খাবার কিনতে পারবে। তুমি অনেক ভালো গো মাছ। যে আমার প্রাণ বাঁচিয়েছে তার জন্য এটা করা তেমন কিছুই না। তুমি কোনো চিন্তা করো না। তোমার যখনই কোনো কিছু দরকার হবে তুমি সোজা আমার কাছে চলে আসবে, আমি তোমাকে সাহায্য করব। এসব কথা আড়াল থেকে বল্টু আর ঝন্টু শুনতে পায়। দেখেছি দেখেছি, বুড়ি কতগুলো স্বর্ণের মুদ্রা পেলো। হ্যাঁ রে, তাই তো দেখলাম। চন্টু, চল রে চল, এখন আমরা ওই বুড়ির স্বর্ণের মুদ্রাগুলো চুরি করি। আরে আরে, তোর বুদ্ধি আসলেই দেখছি অনেক কম। আমরা বুড়ির স্বর্ণ মুদ্রা চুরি করবো কেন? আমরা তো ওই জাদুর মাছটাই চুরি করবো। এই জাদুর মাছটা চুরি করলেই আমরা রোজ রোজ অনেকগুলো করে স্বর্ণের মুদ্রা পাবো, আর আমাদেরকে চুরিও করতে হবে না। আমরা ধনী হয়ে যাবো রে। বা বাবা, তোর তো আসলেই দেখছি অনেক বুদ্ধি রে। তাহলে চল, এখন আমরা বুড়ির ওই জাদুর মাছটাকে চুরি করি। আরে শালা, আবার একটা পোকার মতো কথা বললি। আমরা তো মাছ ধরার জন্য কোনো জালি নিয়ে আসিনি। মাছ ধরবো কি তোর মাথা দিয়ে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছি। তোকে আর রাগ করতে হবে না রে। আমরা না হয় কালকে জাল নিয়ে এসে মাছটাকে ধরবো। জাল তো নেই, জালও যে চুরি করতে হবে। আরে এখন চল। এরপর বল্টু আর ঝন্টু সেখান থেকে চলে যায় আর দিব্য শক্তির মাধ্যমে
জাদুর মাছ, বুঝেছি, এরাই হলো বুড়িমার ছাগল চোর। এখন আবার তারা আমাকে নিয়ে যেতে চাইছে। এটা তো বুড়িমাকে আমার জানাতেই হবে। আর বিকেলের দিকে জাদুর মাছ, কোথায় তুমি? আমার তো কথা বলার মতো কেউ নেই, তাই আমি তোমার সাথে কথা বলতে এলাম। তারপর মাছটি উপরে উঠে আসে। বুড়িমা, তুমি চলে এসেছো? আমার তো একটা বিপদ হয়ে গেছে।